তো 17 নম্বর সেটে দেখো প্রথম কোশ্চেনটা। আচ্ছা, প্রথমেই বলে রাখি এই সেটটা কিন্তু খুব ছোট 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 কোশ্চেন নিয়েই এই সেটটা আমরা আলোচনা করেছি। তো চলো দেখে নিই। একটি কঠিন কঠিন পদার্থের এবং আচ্ছা প্রথমে বলে রাখি এই যে সেটটা এটা জেনারেলি এটা থিওরিটিক্যাল বেসড এই সেট। ওকে, তো চলো একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। দেখো সংজ্ঞাটা তোমরা বইয়ে আছে, বই থেকেই দেখে নিতে পারো। তো এখানে তবু আমরা সাজিয়ে রেখেছি পরপর কিভাবে কি লিখতে হবে। তো দেখো কোনো একটি কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে বা 1 ডিগ্রি এর প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। একে কি দিয়ে চিহ্নিত করা হয়? আলফা দিয়ে। আচ্ছা, আলফা সমান কি হয় খেয়াল আছে? আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু ডেল টি, বা যতটা পরিমাণ উষ্ণতা বৃদ্ধি হয়েছে। ওকে, এটা প্রাথমিক দৈর্ঘ্য এবং উষ্ণতা বৃদ্ধির ফলে এটা অন্তিম দৈর্ঘ্য। বোঝা গেল? আচ্ছা চলো এরপর আমরা আসছি আয়তন প্রসারণ গুণাঙ্ক। কোনো কঠিন বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর একক আয়তনে, তাহলে যখন ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে তখন বলতে হবে একক ক্ষেত্রে কি, একে গামা দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে গামা ইকুয়ালস টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু ডেল টি। ওকে, আচ্ছা এই একইভাবে বিটা ইকুয়ালস টু যেটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি হবে? S2 মাইনাস S1 বাই S1 ইন্টু ডেল টি। বোঝা গেল? তো চলো এরপর আসছি পরবর্তী প্রশ্নে, যে তাপমাত্রার পরিবর্তনে কঠিন পদার্থের ঘনত্বের পরিবর্তনের রাশিমালাটি লেখো। আচ্ছা সাপোজ ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো বস্তুর ভর m ইন্টু রো ইন্টু ভি, তাহলে m0 ইকুয়ালস টু রো জিরো ভি জিরো। আর থিটা ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তা হবে m থিটা ইকুয়ালস টু পি থিটা ভি থিটা। এবার উষ্ণতা পরিবর্তনও কি ভরের পরিবর্তন হয়? ভরের পরিবর্তন হয় না। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এবং এই কথাটি তোমাদের বলতেই হবে। তারপরে তোমাদের এবার শুরু করতে হবে। তাহলে m0 ইকুয়ালস টু m থিটা, তাহলে কি হবে? p0 v0 ইকুয়ালস টু পি থিটা ভি থিটা। এখান থেকে আমরা পেয়ে যাব সরি পি নয় রো, তাহলে রো জিরো ইকুয়ালস টু রো থিটা ইন্টু 1 প্লাস গামা ইন্টু থিটা। থিটা অর্থাৎ থিটা পরিমাণ উষ্ণতার পরিবর্তন হয়েছে বা বৃদ্ধি হয়েছে। তো তার যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তো আমরা লেখচিত্রটা এভাবে দেখতে পাবো। ওকে, বোঝা গেল? চলো এরপর আসছি পরবর্তী প্রশ্নে। উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি ধাতব, এগুলো দেখো এগুলো হচ্ছে হায়ার অর্ডার থিঙ্কিং কোশ্চেন টাইপ। ওকে, তো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি ধাতব আংটার ক্ষেত্রফলের বৃদ্ধি একই উপাদান ও একই ক্ষেত্রফল বিশিষ্ট চাকতির ক্ষেত্রফলের বৃদ্ধির সমান। এটা কি ঠিক না ভুল? দেখো এই একটা আংটা আছে এবং একই ব্যাসার্ধ, এটা যতটা ব্যাসার্ধ এটা যদি আর হয় এটাও সেম ব্যাসার্ধের। বোঝা গেল? কিন্তু এটা একটা চাকতি আর এটা আংটা। এবার যদি বলছে একই উপাদান একই ক্ষেত্রফল, তার মানে আর সমান, তাই তো? মানে এর পাই আর স্কোয়ার আর এর পাই আর স্কোয়ার সমান, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি সমান কি হবে? অবশ্যই বিবৃতি সঠিক। বোঝা গেল? আসছি পরবর্তী প্রশ্নে। তরলের আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে কোনটি বেশি মৌলিক ও কেন? দেখো প্রকৃত প্রসারণ বেশি মৌলিক, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আপাত প্রসারণ তো শুধু তরল নয়, তরল যে পাত্রে আছে সেই তার প্রসারণের উপরও ডিপেন্ড করছে, তাই তো? কিন্তু প্রকৃত প্রসারণ কেবলমাত্র তরলের নিজস্ব ধর্মের উপর নির্ভরশীল। বোঝা গেল? কিন্তু এই যে পাত্রে আছে তার প্রসারণের উপর ডিপেন্ড করে আপাত প্রসারণ। তাই প্রকৃত প্রসারণ হলো এটাই হলো বেসিক, অর্থাৎ বেশি মৌলিক। পরবর্তী প্রশ্ন 5 নম্বর প্রশ্ন দেখো, সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত হবে? যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াস সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট, তাই সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যথাক্রমে আলফা সি এবং আলফা ফারেনহাইট হলে এই একইভাবে হবে। আচ্ছা এটা কিভাবে এসছে কি তোমরা বুঝতে পারছো? কেন বুঝতে পারছো না? দেখো সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে ঘরের পার্থক্য 100 ঘর, আর
ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক উষ্ণ এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে যে উষ্ণতার পার্থক্য 180 ডিগ্রি, সেখানে 180 ঘর। তাহলে সেলসিয়াস স্কেলের 100 ঘর সমান ফারেনহাইট স্কেলের 180 ঘর। তাহলে সেলসিয়াস স্কেলের 1 ঘর সমান ফারেনহাইট স্কেলের 180/100 ঘর। এটাকেই কাটাকুটি করলে দেখো এটা 9/5 হবে, সেটাই আমরা এখানে লিখেছি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন। তরলের দুই প্রকার আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান ধ্রুবক নয়? দেখো, প্রকৃত প্রসারণের মান ধ্রুবক, কিন্তু আপাত প্রসারণের মান ধ্রুবক নয়। এবং এই জন্যই দেখো এটাই ছিল বেশি মৌলিক। আমরা একটু আগে একটা প্রশ্ন আলোচনা করেছিলাম যে আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে কোন ধর্মটি তরলের বেশি মৌলিক বা পদার্থের মৌলিক। প্রকৃত প্রসারণের মান ধ্রুবক, অর্থাৎ এটি বেশি মৌলিক। পরবর্তী প্রশ্ন, একটা পাত্রে তরল রাখলে তার আপাত প্রসারণ গুণাঙ্ক হয় গামা এ। আপাত প্রসারণ অ্যাপারেন্ট। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর, অর্থাৎ গামা রিয়েল হলে পাত্রের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? দেখো, পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা জি হলে, যদি পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় তাহলে এটা লেখা যায় তো, তাহলে গামা জি ইকুয়ালস টু এত। আবার পাত্রটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যদি আলফা জি হয়, এবং আমরা আলফা এবং গামার মধ্যে কি জানি যে 3 আলফা ইকুয়ালস টু গামা বা আলফা ইকুয়ালস টু গামা বাই 3। আমরা সেই যে রিলেশনটা বের করেছিলাম, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3 বের করেছিলাম না? তাহলে আলফা ইকুয়ালস টু গামা বাই 3 যদি হয়, আলফা জি ইকুয়ালস টু 1/3 এই গামা হবে। এই দেখো, গামা আর মাইনাস গামা এ। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, এবং সেমিস্টার সিস্টেমের জন্য এটা তো আরও মোস্টলি ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, চলো। তো যারা তুলতে পারছো ভালো, যারা তুলতে পারছো না তারা ডেসক্রিপশনে পিডিএফটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে তোমরা কোর্সটাতে এনরোল করতে পারো। ওকে, চলো এরপর আসছি পরবর্তী প্রশ্ন, যে তরলে নিমজ্জিত কঠিনের আপাত ওজন হ্রাস উষ্ণতার উপর নির্ভর করে কি? উষ্ণতার উপর কি নির্ভর করে? উষ্ণতা বৃদ্ধিতে তরলে নিমজ্জিত বস্তুর আপাত ওজন বা ভার বৃদ্ধি পায়, অর্থাৎ নির্ভর করে। নির্ভর করে, এবং কিভাবে নির্ভর করে? না, বৃদ্ধি পায়। আপাত ওজন বৃদ্ধি পায় উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। তাহলে কিভাবে? না, সমানুপাতিকভাবে বৃদ্ধি পায়। বুঝা গেল? পরবর্তী প্রশ্ন, শীত প্রধান দেশে প্রাণীদের জীবন ধারণের জন্য জলের কোন ধর্ম দায়ী? জলের ব্যতিক্রান্ত প্রসারণ। কেন বলতো? খেয়াল করো, আমরা বুঝিয়েছিলাম এইটা যদি একটা লেক হয়, এই ওপরের দিকে উষ্ণতা কত? না 0 ডিগ্রি, মানে জলের সব থেকে বেশি ঘনত্ব কত? 4 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, এবার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এখানে বরফ জমে গেছে, কিন্তু নিচে তখনও উষ্ণতা আছে 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, 3 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এখানে কিন্তু জল, এখানে বরফ নেই। তাই এই যে রিজিয়ান, তাই ধরো এই যে রিজিয়ান, এই রিজিয়ানে কিন্তু এই স্থানে কি না জলজ প্রাণী সহজেই বেঁচে থাকতে পারে, জলজ প্রাণী বেঁচে থাকে। ওকে, বোঝা গেল? তাহলে জলের, এবার আসছি লাস্ট কোশ্চেন, যে একটি গভীর হ্রদের পারিপার্শ্বিক উষ্ণতা -4 ডিগ্রি সেলসিয়াস হলে হ্রদটির নিচের উষ্ণতা কত হবে? একটু আগে আমরা যেটা আলোচনা করলাম, কে? তাহলে কি এইখানে পারিপার্শ্বিক উষ্ণতা -4 ডিগ্রি আছে, তাহলে -4 ডিগ্রি যদি থাকে, ধরো পারিপার্শ্বিক উষ্ণতা -4 ডিগ্রি সেলসিয়াস, -4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা 0 ডিগ্রি সেলসিয়াসে বরফ, একই রকম ভাবে আগের উত্তরের মতো। ওকে, ঠিক আছে, চলো ফিরছি পরবর্তী সেট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।